দর্শক আমন্ত্রণ নিউজ লাইভ 24 সংবাদ চ্যানেলে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যা বললেন চিফ প্রসিকিউটর। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চান সার্জিস। আদালতের নির্দেশনার কপি হাতে পেলে জামায়াত এবং ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত, বলেন ইসি সচিব। নির্বাচনের তারিখ নিয়ে যা বললেন প্রেস সচিব। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি হেনা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি বাংলাদেশ টেলিভিশনের পর্যায়ে দেখা গেছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এ বিচার কার্যক্রম। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হয়। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যম ফেসবুক পেজেও লিঙ্ক শেয়ার করে এ বিচার সরাসরি সম্প্রচার করা হয়। এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ পত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মার্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলের উপস্থাপন করেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মোহাম্মদ মহিতুল আলম এনাম চৌধুরী। শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। বিষয়টি নিয়ে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তারকদার এবং মিজানুর রহমান বক্তব্য পেশ করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা হলেন মানবতা বিরোধী অপরাধ সংগঠনের নিউক্লিয়াস। হাসিনা ছিলেন সকল মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাণভোমরা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যখন আদালতে তার সূচনা বক্তব্য প্রদান করেন, তখন আদালত কক্ষে উপস্থিত সকলকে আবেগপ্লুত এবং স্তব্ধ করে। তাজুল ইসলাম বলেন, আজ আমি শুধু একজন আইনজীবী নই, বরং ইতিহাসের তাজা রক্তাক্ত অধ্যায়ের এক সুশ্রদ্ধ ভাষ্যকার। 2024 সালে জুলাই আগস্টে যা ঘটেছে তা ছিল রাষ্ট্রীয় ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। বাংলাদেশ পরিণত হয়েছিল 56,000 বর্গ মাইলের এক বধ্যভূমিতে। জাতীয়বাদী চেয়ারম্যান জি এম কাদের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা গত 9 মাসে আওয়ামী লীগের সন্ত্রাস এবং খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে, এ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান ও কার্যক্রম আমরা দেখতে চাই। আজ রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেছেন। জি এম কাদের রংপুর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিশেষ করে গতকাল শনিবার রাত 12:30টার দিকে রংপুর মহানগর পায়রা চত্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এবং জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্য। খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে যান সার্জিস আলম। সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর 2 রাত দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। এরপর আজ সন্ধ্যায় রংপুর এবং আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুকে পোস্ট দিয়েছেন সার্জিস আলম। তার পোস্টটি নিচে তুলে ধরা হলো। 3 দিন আগে রংপুর জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের 65টি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে। 2 আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে গোসলিয়াসের সঙ্গে সামরিক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামায়াত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে, হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে, তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধ দেওয়ার অপচেষ্টা করেছে, সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে। 2 দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। অতঃপর যখন রংপুরে ফ্যাসিবাদী বিরোধী ঐক্য এক সঙ্গে জি এম কাদের এবং জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে, তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায়। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি
কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা আদালতের নেওয়া হবে। নির্দেশনা কপি পাওয়ার পর বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়া এবং বিএনপির নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। রোববার 1 জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এমন মন্তব্য করেন। ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং প্রতীকের ব্যাপারে তারা কোনো পর্যবেক্ষণ পায়নি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগত যেটা প্রযোজ্য সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের প্রতীকের ব্যাপারেও আইনগতভাবে যেটা প্রাপ্ত সেটাই পাবে। প্রতীকের ব্যাপারে তাদের নিবন্ধনের ব্যাপারে কি পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে তার কিছু বলার থাকে না বলে জানান তিনি। ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কি ভাবছে এমন প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ তারা পায়নি। পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেটি আসবে সেটি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি। কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবে না নির্বাচন কমিশন। রোববার ইশরাকের মেয়র পদের শেষ দিন এমন বিষয় উপস্থাপন করা হলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, শেষ দিন কি শুরুর দিন এ ব্যাপারে তার একই কথা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোন দিকে বিষয়টি গড়াচ্ছে সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সেই ইখতিয়ার আছে, তবে কাগজ না পেলে কি করে সিদ্ধান্ত নেবে কমিশন সে প্রশ্নও রাখেন তিনি। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তবে 30 জুন মানে এর বেশি যাবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার 1 জুন ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ প্রেস সচিব একথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটা আগেও হতে পারে, 30 জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বরেও হতে পারে, জানুয়ারিতেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, মার্চেও হতে পারে, আবার এপ্রিলও হতে পারে, মেও হতে পারে, জুনেও হতে পারে, কিন্তু জুনে 30 তারিখে পার হবে না বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল সোমবার বিকেল 4টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিবন্ধন করেছেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যেসব রাজনৈতিক দল সম্পৃক্ত আছে তাদের সবাইকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আব্দুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, আমরা আশা করছি যে দ্বিতীয় দফায় যে আলোচনা যেটি আগামীকাল থেকে শুরু হচ্ছে সেটা খুব শীঘ্রই শেষ হবে এবং এই আলোচনা শেষে ওনারা জুলাই চার্টার যেটি নিয়ে কাগজ করা হবে সে বিষয়ে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন। And this journey will continue and will grow. বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রবিবার রাজধানীর মাল্টিপারপাস হলে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আলোচনার দিনব্যাপী চীনা বাংলাদেশ ব্যবসা এবং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব আহ্বান জানান। চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখনো বিনিয়োগ করুন। এখানে তৈরি করুন পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি, সম্ভাবনাময় শিল্প। গতকাল রবিবার রাজধানীর মাল্টিপারপাস হলে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা নিয়ে দিনব্যাপী চীনা বাংলাদেশ ব্যবসা এবং বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পাট, জ্বালানি, কৃষি, তথ্য প্রযুক্তি, সম্ভাবনাময় শিল্প। তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের 30 বছরের নিচে। এই তারুণ্যকে কাজে লাগাতে যোগ দিতে উচিত। তারুণ্যদের কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা এবং বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ এবং চীন সরকার যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে চীনের 100 কোম্পানির প্রায় 250 বিনিয়োগকারী এবং ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন। এতে অন্যদের মধ্যে চীনা বাণিজ্য মন্ত্রী ইয়াং ওয়েংথা এবং বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বক্তব্য রাখেন।